Hello everyone, how are you today? Hope you are well. I want to discuss about assertive sentence today. I request to everybody, don't go anywhere. Just try to understand about assertive sentence. Now I will discuss about assertive sentence, how many kinds of assertive sentence, and how you know assertive sentence and how many kinds of assertive sentence. I will discuss about this matter. So just look at the monitor in this moment. Let's go. I want to discuss about assertive sentence. তো assertive sentence কাকে বলে একটু বর্ণনা আগে দিই প্রিয় ভিউয়ার্স। দেখো, যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করা হয়, এখানে বিবৃতি বা বর্ণনা প্রদান করা হয়। কোনো সেন্টেন্স যদি কোনো সেন্টেন্সের মাধ্যমে যদি সেটা বর্ণনা করা হয় বা বিবৃতি প্রদান করা হয়, তাকে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। শুধু তোতা পাখির মতো মুখস্থ করলেই হবে না, এর ডেফিনেশনটা একটু সুন্দর করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, যে সেন্টেন্সটা কী করা হবে, বিবৃতি করা হবে, বর্ণনা প্রদান করা হবে, সেটাই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু চিনা খুবই সহজ। দেখো, হি ইজ রাইটিং আ লেটার, আই সেট অন দ্য বেঞ্চ, দে প্লে ফুটবল। এই যে আমি তিনটা সেন্টেন্স লিখেছি, দেখো এখানে প্রথম সেন্টেন্সের মধ্যে কী আছে দেখো তো। প্রথম আছে সাবজেক্ট, একটু খেয়াল রাখতে হবে, এগুলো হলো সাবজেক্ট। প্রত্যেকটা তিনটা সেন্টেন্সে তিনটাই কিন্তু সাবজেক্ট, এই সাবজেক্ট, এটা সাবজেক্ট, এইটাও সাবজেক্ট। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে, সাবজেক্ট দিয়ে। এবং সাবজেক্টের পরে যে জিনিসটা আসবে সেটা হলো অক্সিলারি ভার্ব আসতে পারে, ভার্ব হতে পারে। দেখো এই দুইটা সেন্টেন্সের মধ্যে এইটা হচ্ছে ইজ আর এখানে হচ্ছে সেট। তাহলে কি হয়, এইটা হলো অক্সিলারি ভার্ব আর এই অক্সিলারি ভার্বের পরে কিন্তু ভার্ব আসছে। আমি একটা কথা বলে রাখি, ডিয়ার মাই স্টুডেন্ট, তোমরা মনে রাখবা যে কোনো সেন্টেন্স সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা ছাড়া কিন্তু সেন্টেন্স হয় না, ঠিক না? সেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে কিন্তু ভার্বটা পরিবর্তন হবে। তো সেক্ষেত্রে দেখো, হি ইজ রাইটিং আ লেটার, এখানে ইজ আসছে বলে এখানে ভার্বের সাথে আইএনজি হয়েছে, মূল ভার্বটা হচ্ছে রাইট। এখানে কিন্তু এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই, সরাসরি সাবজেক্টের পরে ভার্ব। আই সেট অন দ্য বেঞ্চ, দে প্লে ফুটবল, এটার ভিতরে কোনো অক্সিলারি ভার্ব নাই, এটা সরাসরি সাবজেক্টের পরেই ভার্ব। তো এই তিনটা সেন্টেন্সে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। তো অ্যাসার্টিভ সেন্টেন্স দিতে হলে সেটা কী করতে হবে, ডিয়ার মাই স্টুডেন্টস, ইউ জাস্ট লুক অ্যাট দিস এক্সাম্পল, আই মিন দ্যাট ইজ কল্ড ইজ স্ট্রাকচার। সাবজেক্ট, আমাদের সাবজেক্ট কিন্তু চিনতে হবে। আমি যদিও লিখি না, একটু বলি, তোমরা যদি পারো খাতায় লিখে নাও। সাবজেক্টগুলো হলো আই, উই, ইউ, দে, হি, শি, ইট, এবং পৃথিবীতে যত নাম আছে সবগুলো কিন্তু সাবজেক্ট হতে পারে। এই সাবজেক্টগুলো একটু জেনে নিবা, এগুলো কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের সর্বপ্রথমেই বসে। এরপর আসে কি, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে এই সাবজেক্টের পরে বসবে, ভার্বের আগে আর সাবজেক্টের পর হচ্ছে অক্সিলারি ভার্বের জায়গা। এই যে এইটা হচ্ছে অক্সিলারি, সাবজেক্টের পর ভার্বের আগে অক্সিলারি ভার্ব বসবে যদি অক্সিলারি থাকে, আর যদি অক্সিলারি না থাকে তাহলে সাবজেক্টের পরেই ভার্ব স্থান। এই যে সাবজেক্টের পরেই ভার্ব, এরপর অবজেক্ট বা এক্সটেনশন। তো সাবজেক্ট, আমি আবারও বলি যে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সরাসরি ভার্ব। এখন দেখো, তুমি একটু যদি কিউট হও তাহলে কিন্তু তুমি যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ এখন তুমি পারবা। জাস্ট সাবজেক্টগুলি চিনো, যেগুলো একটু আগে আমি বললাম, সাবজেক্টের পরে ভার্ব লাগাবে। তেমন এখন আসে, আমি যদি লিখি উই, যেমন দেখো, উই প্লে ফুটবল, হ্যাঁ, উই প্লে ক্রিকেট, হ্যাঁ, দে গো টু বাজার, ঠিক আছে। তারপর আছে ইউ আর মেকিং নয়েস, হতে পারে এরকম। তো সাবজেক্ট এবং ভার্বের সাথে যদি অক্সিলারি ভার্ব থাকে, একটা কথা খেয়াল রাখবেন যে সাবজেক্ট পরে যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার যদি বুঝতে পারো। এখানে আমি যেটা এই একটা পেজের আলোচনা করি, তোমরা দেখো এটা ভালো করে বোঝো, তাহলে পরবর্তী পেজগুলো খুবই সহজ হয়ে যাবে। ওকে, আমরা এখানে বলবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আরেকটা হচ্ছে নেগেটিভ। দেখো, অ্যাফার্মেটিভ হলো হাবোধক আর নেগেটিভ হচ্ছে নাবোধক। এখন হাবোধক তো বুঝেই যে আমি বুঝতেই পারি, হা, যে কোনো পজিটিভ বাক্য, যে কোনো পজিটিভ কথা হাবোধক। নেগেটিভ নাবোধক বাক্য। তো নাবোধক আর হাবোধক কীভাবে বুঝবো, যেই সেন্টেন্সের মধ্যে হা অর্থাৎ নট নাই, না নাই, অর্থাৎ হা লেখা আছে, যেটা তো নট নাই সেটি অ্যাফার্মেটিভ। তাহলে কি হবে, আই স আ বার্ড অন দ্য ওয়াল। দেখো, আই স আ বার্ড অন দ্য ওয়াল,
এখানে সরাসরি সাবজেক্ট এবং ভার্ব, খেয়াল করো এটুকুর মধ্যে আমার এর পরে এক্সটেনশন এটুকু প্রয়োজন নাই। দেখিলাম, আমি দেখলাম, কি দেখলাম? এ বার্ড অন দ্য ওয়াল, হ্যাঁ, ওয়ালের উপরে একটি পাখি, আমি একটি ওয়ালের উপরে পাখি দেখলাম। এখন সাবজেক্টের পরে কিন্তু ভার্ব চলে আসছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সরাসরি সাবজেক্ট ভার্ব। তো এইটার ভিতরে কিন্তু দেখো তো এখান থেকে তাকে সর্বতাকে দেখে নট আছে কিনা, নট নিঃসন্দেহে নাই। সুতরাং না থাকলে এটা কি হলো? অ্যাফার্মেটিভ হলো, অর্থাৎ হা বোধক হয়ে গেল। ঠিক আছে, তো এই সেন্টেন্স দেখো, শি ইজ কুকিং রাইস। ওকে, এই দেখো অক্সিলারি ভার্ব, এই যে হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং ভার্বটা কিন্তু পরিবর্তন হয়ে আইএনজি হয়ে কুকিং হয়ে গেল। আমি আগেই বলেছি যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে এটা সাবজেক্টের পর ভার্বের আগে ঠিক এই জায়গাটায় বসবে এবং ভার্বটা তখন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আর যে কোনো সাবজেক্ট সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ যে সেন্টেন্স হোক না কেন, বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর সাবজেক্ট দিয়ে শুরু হবে, এটা খেয়াল রাখতে হবে। শি ইজ কুকিং রাইস। ওকে, দে প্লে ফুটবল। দেখো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট সরাসরি ভার্ব, দে প্লে ফুটবল। ওকে, এখন এই সেন্টেন্সগুলো সবই হচ্ছে গিয়া অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন তোমাদের একটু দেখাবো নেগেটিভ সেন্টেন্স, যে নেগেটিভ সেন্টেন্সটা কীভাবে হয়। একটু আগে আমি বলেছি যে যে সেন্টেন্সের মধ্যে কী থাকবে? নট যুক্ত থাকবে। ঠিক আছে, নট যুক্ত থাকবে, সেটি হলো নেগেটিভ। তো নটটা আসলে কোথায় বসবে সেটা আগে জানতে হবে। যেমন দেখো, আই ডিড নট সি এ বার্ড অন দ্য ওয়াল। দেখো আমি আগের সেন্টেন্সে লিখেছিলাম যে এখানে যদি ডিড নটটা বাদ দাও, কী হবে? বাদ দাও, কী হবে? এই ডিড নট যদি আমি বাদ দিই তাহলে কিন্তু সি জায়গায় হবে স, কারণ এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে যে এই যে ডিড হয়েছে, এখানে ডিড হয়েছে, এটা কিন্তু সংক্ষিপ্ত তুমি লিখতে পারো ডিডন্ট। আমি এই পাশে বুঝেছি লাল অক্ষরে, দেখো খেয়াল করো। ডিড নটটাকে যদি তুমি ব্যবহার করতে না চাও তাহলে তুমি ডিডন্ট ব্যবহার করতে পারো। আই ডিডন্ট, তাহলে কিন্তু আরও সুন্দর হয়। আই ডিডন্ট সি আ বার্ড অন দ্য ওয়াল, আই ডিডন্ট সি আ বার্ড অন দ্য ওয়াল। এখানে ডিড নটটারে সংক্ষিপ্ত করে ডিডন্ট করা হয়েছে। এটা টেক কোশ্চেন যারা 19-এ আসো বা টেক কোশ্চেন একটা চ্যাপ্টার আছে, সেখানে কিন্তু এই ডিডন্ট এভাবেই আমরা টেক কোশ্চেনে করি। তো এখানে এই ডিড নট না লিখে আমি ডিডন্টটা লিখবো, ডিড নট লিখে ডিডন্ট লিখবো, বা ডিড নট লিখলেও ভুল হবে না। তো সেখানে কী করবে? এখানে দেখো ডিড যুক্ত যেটা আছে, ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সো এখানে কিন্তু স, এখানে যদি তুমি এই ডু নটটা উঠায় দাও, ডিড নট উঠায় দাও, তাহলে কী হবে? এখানে বল স, আই স আ বার্ড অন দ্য ওয়াল। নেগেটিভ হলো আই ডিডন্ট সি আ বার্ড অন দ্য ওয়াল। নিশ্চয়ই বুঝতে পেরেছো। শি ইজ নট কুকিং রাইস। দেখো এখানে শি ইজ নট কুকিং রাইস, আমি আগে বলেছি এই যে ইজ অক্সিলারি ভার্ব এবং এটা হচ্ছে ভার্ব। এবং আরেকটা কথা বলে নেই প্রিভিয়াস, যেটা মনে পড়লো এখন, যে নট এমন একটা মানে একটা ওয়ার্ড, নট এমন একটা ওয়ার্ড যেটা কখনো একা বসে না, ওর একটা সঙ্গীর লাগে, সঙ্গীর প্রয়োজন। আমি এভাবে ক্লাসে বলে থাকি সাধারণত যে নট কখনো একা বসে না, সাবজেক্টের পরে নট, এবং এভাবে শুনছো কখনো? আই নট, শি নট, কখনোই এরকম হবে না। সো নট যদি যুক্ত করতে হয় তাহলে তার আগে একটা অবশ্যই অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। তাহলে কি হলো? এই ডিডটা হলো অক্সিলারি, এই ইজটা হলো অক্সিলারি। এরকম যত অক্সিলারি আসবে অক্সিলারি পরেই কিন্তু নট যুক্ত হবে। ঠিক আছে, তো এইটাকে সংক্ষিপ্ত, ইজ নট যদি সংক্ষিপ্ত করতে হবে ইজন্ট। তাহলে কী হলো? শি ইজ নট কুকিং রাইস অর শি ইজন্ট কুকিং রাইস। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন এগুলা দে ডু নট প্লে ফুটবল, এই যে ডু নট প্লে ফুটবল, এখানে সংক্ষিপ্ত ডোন্ট হতে পারে। দে ডু নট প্লে ফুটবল, এটা আমরা লিখতে পারি দে ডোন্ট প্লে ফুটবল। যদি এখন এটাকে অ্যাসার্টিভ তৈরি করো, নটটা উঠে যাবে, নটটা উঠে যাবে, নটের সাথে সাথে এই অক্সিলারি ভার্বটাও থাকতে পারবে না, কারণ নট আসছে, ডুডা আসছে কার জন্য? এই ডুডা হচ্ছে কিন্তু নটের জন্য। কারণ আমি আগে বলেছি নট কখনো একা বসে না, নট একজন সঙ্গী চায়, সেই সঙ্গীটা হচ্ছে গিয়ে এই অক্সিলারি ভার্বগুলো, এই যে ডিড, ইজ, ডু, এগুলা সঙ্গী হিসাবে অক্সিলারি ভার্বটা সাহায্য কাকে করতেছে? সাহায্য করতেছে কিন্তু আজ এই যে দেখো খেয়াল করে একটু, যে এই সেন্টেন্সটার মধ্যে দেখো শি ইজ নট কুকিং রাইস, এখানে সাহায্য করতেছে কাকে? ভার্বকে, আইএনজি করছে। আর নেগেটিভ হচ্ছে নট, অর্থাৎ নট যুক্ত করলে অবশ্যই একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে। দে ডু নট প্লে ফুটবল। এখন আমরা একটু আরেকটা সেন্টেন্স লিখি তো, বলো তো, যে এখানে সাবজেক্ট আছে আই, শি, দে। এখন আমরা সাবজেক্ট নেই উই। ঠিক আছে, উই গো টু স্কুল এভরিডে, উই গো টু স্কুল এভরিডে, এটা হলো অ্যাফার্মেটিভ। এখন নেগেটিভ করো, উই ডোন্ট, এখানে কেন ডোন্ট হলো? উই গোটা মূল ভার্ব, এই জন্য মূল ভার্ব হওয়ার কেন ডু হবে, তাহলে কী হবে? উই ডু নট গো টু স্কুল এভরিডে, উই ডু নট গো টু স্কুল এভরিডে। হ্যাঁ, অথবা উই ডু নট, অথবা ডোন্ট করতে পারো, উই ডোন্ট গো টু স্কুল এভরিডে। এভাবে তুমি এটা এগুলো দেখে প্র্যাকটিস করতে পারো, খুব সহজ হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স আমি আবারও রিপিট করি, আই রিপিট ওয়ান মোর টাইম,
যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যাসার্টিভ কে নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। সো অ্যাফার্মেটিভ হলো হা বোধক আর নেগেটিভ হচ্ছে না বোধক। যে সেন্টেন্সের মধ্যে হা অর্থাৎ নট থাকবে না সেটা হচ্ছে অ্যাসার্টিভ, আর যে সেন্টেন্সে নট থাকবে যুক্ত হবে সেটা হবে নেগেটিভ। তবে নেগেটিভ অর্থাৎ নট যুক্ত হতে হলে তার আগে অবশ্যই একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে। এবং আবার আমি রিপিট করি যে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে ভার্বের আগে অক্সিলারি ভার্ব হবে, অক্সিলারি ভার্বের পরে কিন্তু নট যুক্ত হবে। ঠিক আছে, যদি অক্সিলারি ভার্ব না আসে তাহলে কিন্তু নট কখনোই বসবে না, নট কখনো একা আসতে পারে না। যেমন আমি আগে 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 একটা একটু রিপিট করতে চাই। এই যে দেখো আই স এ বার্ড অন দ্য ওয়াল, দেখো এই যে এখানে আছে আই স এ বার্ড অন দ্য ওয়াল। তো এখানে কিন্তু কি আছে, ভার্বের 2 আছে। তো এই জন্য ভার্বের 2 যদি নেগেটিভ করতে চাই তাহলে এখানে হবে, যেহেতু ভার্বের 2 এই জন্য আবার ডিড। ঠিক আছে, তাহলে কি আই ডিডন্ট যদি যখন ডিড হয়ে গেল তখন এই ভার্বটা কি থাকবে না, 2 নম্বর থাকবে না, কারণ ডিড তো আগে চলে গেছে, এই জন্য এটা হয়ে যাবে 1 নম্বর ভার্ব, অর্থাৎ মূল ভার্ব যেটা বলা হয়। তাহলে আই ডিডন্ট সি এ বার্ড অন দ্য ওয়াল। নিশ্চয়ই বুঝতে পারছো। আমি এই পাস্ট টেন্সগুলি বেশিরভাগ স্টুডেন্টগুলো এই যে প্রথম সেন্টেন্সটা এগুলো বেশি ভুল করে, যে আই স এ বার্ড অন দ্য ওয়াল। তো এখানে স থাকলে অর্থাৎ ভার্বের যে কোনো ভার্বের যদি ভার্বের 2 হয় তাহলে কিন্তু ডিড দিতে একটু ভুল করবো না। ঠিক আছে, এই যে লাস্ট সেন্টেন্সটা দে প্লে ফুটবল, দেখো এখানে ভার্বটা হচ্ছে কি 1 নম্বর ভার্ব, মূল ভার্ব যেটা, তাহলে এই মূল ভার্ব আসবে কি ডু, আর 2 নম্বর ভার্ব আসবে ডিড। ঠিক আছে, আর 2 নম্বর যখনই ডিড হবে তখন পরবর্তী যে মূল ভার্বটা সেই ভার্বটা 2 নম্বর থাকবে না, সেটা হয়ে যাবে 1 নম্বর ভার্ব। নিশ্চয় বুঝতে পেরেছো। তো প্রিয় মাই স্টুডেন্টস, তোমরা এগুলো প্র্যাকটিস করবো এবং সবচেয়ে বড় করে তোমাকে এগুলো লিখতে হবে খাতায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিও আনবো ইনশাল্লাহ ইন্টাগ্রেটিভ সম্বন্ধে। অ্যাসার্টিভের সাথে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা মিল আছে, এটা আমি তোমাদের দেখাবো আগামী সেশনে ইনশাল্লাহ। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস করো, ভালো থাকো।